সময়টা 1877। হঠাৎ গোটা পৃথিবীতে একটা দুর্ভিক্ষর দেখা দেয়। খাদ্যের অভাবে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। কোথাও বৃষ্টি নেই, ফসল হয়নি, কলেরা, ম্যালেরিয়া, একের পর এক রোগের আক্রমণ। শুধুমাত্র বাংলা না, ভারতসহ গোটা বিশ্ব জুড়েই মৃত্যুর হাহাকার ছিল। পৃথিবীর প্রায় 4% মানুষ মারা যায়। আর এই মৃত্যুর পেছনে অদৃশ্য একটা শক্তি ছিল, যার নাম ছিল সুপার এল নিনো। এটা এমন একটি সিস্টেম যা পৃথিবীর আবহাওয়া বদলে দিতে পারে। আর আজ 2026, প্রায় 150 বছর আগে হওয়া সেই সুপার এল নিনো আবারও ফিরে এসেছে। তাহলে প্রশ্ন হলো, এই সুপার এল নিনো কি, আর কেনই বা 150 বছর পর এই সুপার এল নিনো আবারও ফিরে এসেছে? এর থেকে বাঁচার উপায়ই বা কী? চলেন সবকিছু ধীরে ধীরে এক্সপ্লেন করা যাক। এই বছরে গরম কিছুতেই কমছে না। কোথাও তেমন বৃষ্টি নেই, গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, লোডশেডিং, চাষের জমিতে পানি নেই। একের পর এক মৃত্যুর খবর। গত 1 মাসে ভারতের প্রায় 24টি বড় বড় জায়গায় আগুন লেগেছে, মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের, নষ্ট হয়েছে প্রায় 1000 কোটি টাকার সম্পদ। কিন্তু একবার ভাবুন তো, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আপনি কবে দেখেছেন? আর বিজ্ঞানীদের মতে এটাই এল নিনো আসার আগের মুহূর্ত। যদি ভারত উপমহাদেশে একবার এল নিনো এসে পড়তে শুরু করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। চলুন এল নিনো সম্পর্কে আরও বিস্তারিত বলা যাক। এই গসিপটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এই মুহূর্তে 20টি উষ্ণ শহরের মধ্যে 19টি রয়েছে ভারতে, আর মাত্র 1টি শহর রয়েছে অন্য দেশে, সেটা আবার নেপালে। এই 19টি শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার করে গেছে। ইভেন মরুভূমির দেশগুলো, দুবাই, সৌদি আরবের তাপমাত্রা ভারতের চাইতে কম আছে। এই এল নিনো বুঝতে গেলে আমাদের বুঝতে হবে পৃথিবীর বায়ুমণ্ডল ও সমুদ্রের স্রোত কিভাবে কাজ করে। সূর্য থেকে প্রতিনিয়তই তাপ পৃথিবীতে আসে, আর এই তাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে উষ্ণ করে তোলে। পৃথিবীর চারিদিকে যে বিশাল বায়ুমণ্ডল আছে, তা উষ্ণ হয়ে পৃথিবীর চারিদিকে তাপ ছড়িয়ে দেয়, আর এর ফলেই বায়ুমণ্ডলের মুভমেন্ট শুরু হয়। এবার আসা যাক সমুদ্রের দিকে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। পৃথিবীতে সবসময়ই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ সাউথ আমেরিকা থেকে অস্ট্রেলিয়ার দিকে হাওয়া বইতে থাকে। এই বায়ুর গতি আবার সমুদ্রের পানিকে প্রবাহিত করে। সহজ কথায় বলতে গেলে, সমুদ্রে যে স্রোত আমরা দেখতে পাই, এর মূলে রয়েছে বায়ুর গতি। ভিডিওর শুরুতে বলেছিলাম এল নিনোর কথা। এই এল নিনো সৃষ্টি হয় মূলত প্রশান্ত মহাসাগর থেকেই। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা নিরক্ষরেখা আছে। এই নিরক্ষরেখায় সূর্যের তাপ বেশি পড়ে, আর পানি তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায়। সাউথ আমেরিকার দিকে পানি বেশি গরম হয়ে ওঠে, আর বায়ুমণ্ডলের গতির কারণে সমুদ্রের অপরিভাগের এই গরম পানি অস্ট্রেলিয়ার দিকে এগোতে থাকে, আর অস্ট্রেলিয়ার উপকূলে গরম পানি জমা হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের 2 দিকের তাপমাত্রা আলাদা আলাদা হয়ে যায়। অন্যদিকে সাউথ আমেরিকার দিক থেকে যে গরম পানি সরে যায়, আর নিচের ঠান্ডা পানি ওপরে উঠে আসে, আর এই ঘটনাকে বলা হয় ওশেয়ান আপওয়েলিং। প্রশান্ত মহাসাগরের এই বিশাল জলরাশি বাষ্পীভূত হয়ে এশিয়া মহাদেশের দিকে আসে। আর এই কারণেই আপনি যখন স্যাটেলাইট ম্যাপের দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন এই অংশগুলোতে সবুজের পরিমাণ বেশি। এখানে বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, ভারতের উত্তর পূর্ব অঞ্চল চাষাবাদের জন্য অনেক উর্বর। অন্যদিকে ওই যে সাউথ আমেরিকার কোস্ট থেকে গরম পানি সরে গেল, আর সমুদ্রের নিচ থেকে ঠান্ডা পানি উঠে এলো। এর ফলে সমুদ্রের নিচে থাকা মাইক্রোনিউট্রিয়েন্টস সারফেসের দিকে চলে আসে। এর ফলে এখানে প্রচুর পরিমাণ মাছ বৃদ্ধি পায়। এই আবহাওয়ার কারণে এই অঞ্চলে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলারের মাছ চাষ করা হয়। আর আমি এখন যে পুরো প্রক্রিয়ার কথাটি বললাম, এটি সাধারণভাবে চলতে থাকে, কিন্তু যখন এল নিনো আসে তখন পুরো প্রক্রিয়া বদলে যায়। প্রত্যেক 2 থেকে 7 বছর অন্তর অন্তর
এর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যে টেন্ট ইউনিটের ফলে সমুদ্রের পানি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে সেই হাওয়া দুর্বল হয়ে যায়। আর এই হাওয়ার দুর্বল হওয়ার পেছনে কখনো কখনো বায়ুমণ্ডলের চাপ, কখনো কখনো তাপমাত্রা কাজ করে। পূর্ব দিক থেকে গরম পানি পশ্চিম দিকে আর যায় না। যে গরম পানি এতদিন অস্ট্রেলিয়ার দিকে জমা হচ্ছিল সেই গরম পানি প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে পড়ে, এমনকি উল্টো দিকে সাউথ আমেরিকার দিকে ফিরে আসে। এর ফলে সাউথ আমেরিকায় যে আপ অয়েলিং হতো, ঠান্ডা পানি উপরে উঠে আসতো, সেটা বন্ধ হয়ে যায়। আগে যেখানে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার সাইডে বৃষ্টি হতো সেটা বন্ধ হয়ে যায়। এর ফলে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ায় খরা দেখা দেয়। আবার অন্যদিকে পেরু বা ইকুয়েডরে বন্যা দেখা দেয়। আর এটাই হলো এল নিনো। সব এল নিনো সমান হয় না, কিছু কিছু এল নিনো আরও শক্তিশালী হয়। বিজ্ঞানীরা এই এল নিনোর শক্তি পরীক্ষা করে প্রশান্ত মহাসাগরের এলাকার গড় তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে এর উপর ভিত্তি করে। যখনই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় তখনই বিজ্ঞানীরা আশঙ্কা করে যে একটা সুপার এল নিনো আসতে চলেছে। এই সুপার এল নিনোর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, বৃষ্টি কম হয়, দাবানলের সৃষ্টি হয়, খরা দেখা দেয়, পানির অভাব দেখা দেয়। একটা জিনিস ভেবে দেখুন, সমুদ্রের তাপমাত্রা 1 বা 2 ডিগ্রি বেড়ে গেলে তার প্রভাব কতটা। তারপরেও আমরা প্রকৃতির ওপর কতটা বর্বরতা করে আসছি। 2015 সালে সর্বশেষ সুপার এল নিনো আমাদের এই পৃথিবীতে অ্যাটাক করেছিল। 2015 থেকে 2016 সালে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছিল। সাউথ আমেরিকায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল, যার ফলে বন্যা দেখা দিয়েছিল। অন্যদিকে সাউথ আফ্রিকায় ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল, ফসল নষ্ট হয়ে যায়, কোটি কোটি মানুষ খাদ্য সংকটে ভুগেছিল। আর এই বছরে ভারতের বহু জায়গায় বৃষ্টি অস্বাভাবিকভাবে কম হয়েছে। এর প্রভাব সরাসরি ভারতের চাষাবাদের ওপর পড়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আজকের দিনেও ভারতের প্রায় 60 থেকে 65% মানুষ কৃষির সাথে জড়িত। এছাড়াও ভারতের ওয়াটার লেভেল কমে যায়। অ্যামাজন এবং ইন্দোনেশিয়ায় আগুন এবং খরা দেখা দেয়, এয়ার পলিউশন বেড়ে যায়। এবার প্রশ্ন হলো, এই সুপার এল নিনো থেকে কি বাঁচার কোনো উপায় নেই? দেখুন, এটা এমন একটি প্রকৃতির ঘটনা যেটাকে মানুষ থামাতে পারবে না, কিন্তু এর মানে এই নয় যে আমরা একেবারেই অসহায়। সুপার এল নিনো আসার আগেই প্রকৃতি আমাদের আগাম বার্তা দিয়ে দেয়। আর যে কারণেই আজকের দিনে চাইলে আমরা এল নিনোর জন্য প্রস্তুতি নিতে পারবো। ধরুন, আমরা যদি আগে থেকেই জানি বৃষ্টিপাত কম হবে, তাহলে চাষের ধরন বদলানো যায়। কম পানিতে হয় এমন ফসল চাষ করা যায়, তাহলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে। সুপার এল নিনো হলে সবচেয়ে বড় সমস্যা হয় পানির। 2015 সালে পর্তুরিকোতে পানির এতটাই সংকট হয় যে সরকারকে রেশনের মাধ্যমে পানি দিতে হয়। তবে এল নিনোর সাথে সাথে কোনো সমাধান না থাকলেও এর কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান আছে, যেমন অতিরিক্ত পরিমাণ গাছ লাগানো, কার্বন এমিশন কমানো। এগুলো করলে আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা তার ভারসাম্য ঠিক থাকবে এবং সমুদ্রের গড় তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। এর ফলে এল নিনোর মতো ঘটনা কম ঘটবে। এবার প্রশ্ন হলো, এল নিনো কোন সময়ে ভারতে আক্রমণ করতে পারে? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এল নিনো কিন্তু একদিনে সৃষ্টি হয় না। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে মে থেকে জুলাই মাসে প্রশান্ত মহাসাগরের জল গরম হতে শুরু করে, আর তখন থেকেই হাওয়া দুর্বল হতে থাকে। এল নিনোর আসল এফেক্ট শুরু হয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে, আর এই সময় এল নিনো তার বিগ এফেক্ট শুরু করে। আর একবার এল নিনোর এফেক্ট শুরু হলে এটা 9 থেকে 12 মাস পর্যন্ত থাকতে পারে। ইতিহাস বলেছেন 1877 সালে যে এল নিনো এসেছিল তার ফলে পৃথিবীর আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছিল। ভারতে বৃষ্টি হয়নি, ফসল নষ্ট হয়েছিল, আর শুরু হয়েছিল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষর কারণে প্রায় 1 কোটির বেশি মানুষ মারা যায়। পানি অপচয় কম করুন, খাদ্যশস্য অপচয় কম করুন, যতটা সম্ভব গাছ লাগান, আর তাহলেই আমরা এই সুপার এল নিনোর মোকাবেলা করতে পারবো। আর এই এল নিনো সম্পর্কে আপনার মূল্যবান মতামত
কমেন্টে লিখুন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।